এবার যে মানুষটিকে ডেকে নেব তিনি মানে তাদের কি বলবো মানে হয় না একটা সেগমেন্টে সেলিব্রিটি হয়ে ওঠেন মানুষ। তিনি ডক্টর সেগমেন্টে অলমোস্ট সেলিব্রিটি, তার নাম ডক্টর দীপেন্দ্র সরকার। যেমন মানে আইনজীবীদের সেগমেন্টে আমি বলি না জয়ন্ত সবসময় আমাদের সঙ্গে আছেন, আজকে আসারও কথা জয়ন্তরা চট্টোপাধ্যায় সেলিব্রিটি। আমি দীপেন্দ্রটাকে মনে করি ডক্টরের সেগমেন্টে দীপেন্দ্রটা কিন্তু প্রায় উত্তম কুমারের মতন আর কি। আর দীপেন্দ্রটা এমন ভালো কথা বলেন, আমি না ওনার কথা শোনার জন্য যখন আমার অনুষ্ঠান থাকলে আমি দেখি এটা অসম্ভব ভীষণ পজিটিভ, ভীষণ রেশনাল, এরকম কথা সবসময় শোনা যায় না। আর সেই মানুষটা যে আমার একটা ফোনে আসতে রাজি হবেন আমি কিন্তু সত্যি বিশ্বাস করিনি। শুভ বিকেল। আজ ওয়ার্ল্ড ক্যান্সার অ্যাওয়ারনেস ডে। তো আমাকে যখন নন্দিনী দেবী বললেন তখন রাজি না হওয়ার কোনো জায়গা নেই, কারণ ক্যান্সার সাবজেক্টটা এখন অনেকটা এগিয়েছে এবং এটা নিয়ে অনেক কিছু বলা যায়। তো আমি শুধু মেল ব্রেস্ট ক্যান্সার নিয়ে বলতে চাই তা ঠিক নয়, আর একটু ক্যান্সারের ফিলোসফি নিয়ে বললে বোধহয় আপনাদের বেশি অ্যাট্রাকটিভ লাগবে। মানে আমি নিশ্চিত আমার বয়স্ক যারা এখানে আছেন তাদের প্রত্যেকে ক্যান্সার রোগটার সাথে প্রথম পরিচয় আমাদের অনেকেরই একটা সিনেমার সঙ্গে, অর্থাৎ আনন্দ। আমি অন্তত ছোটবেলায় আমার আত্মীয়ের আগে আনন্দের ক্যান্সার দেখেছিলাম এবং আমি ভেবেছিলাম যে মৃত্যুকে নিয়ে যে এত সুন্দর একটা সিনেমা হতে পারে তখন বুঝিনি। পরে হয়তো 30 বার আনন্দ দেখেছি এবং যতবার দেখেছি ততবার মৃত্যুর জয়গান দেখেছি। কিন্তু এই ছায়াছবিটার সঙ্গে যেটা অসুবিধা হয়েছে সেটা হচ্ছে এটা 70-এর দশকে তৈরি হলেও আগামী 50 বছর ধরে বা 5 দশক ধরে ক্যান্সার রোগটার সঙ্গে একটা ট্যাগও অ্যাড করে দিয়েছে যে ক্যান্সার মানে মৃত্যুর অবসাম্ভাবী। তো সেই কারণে আমার আনন্দ সিনেমাটার সঙ্গে একটা লাভ হেট রিলেশনশিপ। আমি আনন্দে যেরকম একটা মৃত্যুর জয়গানকে এনজয় করি, কিন্তু ক্যান্সারকে ট্যাগও করবার জন্য সিনেমাটার প্রতি আমার একটা হেট রিলেশনশিপ আছে। দ্বিতীয় জিনিস হচ্ছে আনন্দের আর একটা জিনিস লক্ষ্য করবেন যে সিনেমাটা যখন ঘটছে তখন ভাস্কর মানে যিনি ডাক্তার, যখন আনন্দ বারে বারে একই প্রশ্ন করছে, খুব বেশি উচ্ছ্বাস দেখাচ্ছে, তখন ডাক্তার কি বলছে, কিতনে বক বক করোগে। অর্থাৎ ডাক্তারের মধ্যে একটা ফ্রাস্ট্রেশন আর রোগীর মধ্যে কোনো ফ্রাস্ট্রেশন নেই। এই বিষয়টা নিয়ে আমি অনেক ভেবেছি যে ডাক্তারের মধ্যে ফ্রাস্ট্রেশন, রোগীর মধ্যে ফ্রাস্ট্রেশন নেই, উল্টোটা হওয়ার কথা ছিল তো। এবং আপনারা সবাই এটা ভাবেন যে একটা ডাক্তার যখন একটা ক্যান্সার বা যে কোনো রোগকে যখন চিকিৎসা করে তার মাইন্ডের মধ্যে দিয়ে প্রসেসটা কিভাবে রান করে, কারণ তার মধ্যে একটা ডাক্তারের গ্রোথ হয়। ব্যাপারটা এরকম, ধরুন আপনাকে কিছু করার জন্য আমি ভাগ করে দিচ্ছি। অর্থাৎ ধরুন আপনি একজন পেশেন্ট বা আপনি একজন ডাক্তার, আমি একজন পেশেন্ট। আমি আপনার চেম্বারে ঢুকলাম, ধরুন আমার সঙ্গে আমার ছোট ভাইকে নিয়ে গেছি যার হয়তো স্টেজ 4 ব্রেন ক্যান্সার আছে। এবার অ্যাজ এ ডাক্তার আপনি জানেন যে একটা স্টেজ 4 ব্রেন ক্যান্সার থেকে বাঁচানো খুব ডিফিকাল্ট। অর্থাৎ আপনার মনের মধ্যে সেই মুহূর্তে যেটা রান করে সেটা হচ্ছে একটা সিম্প্যাথি। অর্থাৎ এই মানুষটা তো মারা যাবে 2 বছর 2 মাস পরে কি 3 মাস পরে। আর যে ব্যক্তি সেই মুহূর্তে ওই চেম্বারের মধ্যে ঢুকছেন তার ভাইকে নিয়ে বা সন্তানকে নিয়ে, সে কিন্তু সিম্প্যাথির জন্য ওইখানে পৌঁছচ্ছে না, সে আশায় পৌঁছচ্ছে। অর্থাৎ যখন একটা ডাক্তারের সাথে একটা টার্মিনাল ক্যান্সার পেশেন্টের ইন্টারাকশন হচ্ছে, দুটো ইমোশন কন্ট্রাডিক্টরি। একটা হচ্ছে আশা আর একটা হচ্ছে নিরাশা। অর্থাৎ ডাক্তারের ভিতরে নিরাশা কাজ করছে আর রোগীর বাড়ির লোকের কাছে আশা কাজ করছে। সেই কারণে আজ থেকে 50 বছর আগের ছবিটাকে যখন হয়তো আমি 8
28তম বার দেখেছি তখন বুঝতে পেরেছি যে ভাস্করের চিৎকার করার কারণটা কি, অর্থাৎ তার মধ্যে একটা হতাশা কাজ করছে, যেখানে তার উল্টো দিকের ব্যক্তি অর্থাৎ আনন্দের মধ্যে কিন্তু হতাশা কাজ করছে না। সুতরাং সিম্প্যাথি আর এমপ্যাথি এই দুটোর উপরে চিকিৎসা শাস্ত্রটা দাঁড়িয়ে আছে, হতাশা এবং নিরাশ হওয়ার মাধ্যমে। তো এবার আমাদের ভাবতে হবে যে হতাশা জিনিসটা কেন হচ্ছে। আমরা এটা নিয়ে অনেক স্টাডি করেছি। যেমন প্রথমে আগে স্টাডি বলবার আগে কয়েকটা সহজ জিনিস বলে দিই, যেটা সবাই মনে রাখতে পারলে সুবিধা হয়। যেমন ভারত সরকারের একটা মডেল আছে যে সিগারেটের প্যাকেটের মধ্যে একটা ছবি দেওয়া। আপনারা সবাই অ্যাডে দেখেছেন যে মুকেশের একটা এত বড় ফাঙ্গেটিং ক্যান্সার এবং সেটা অপারেশন করা হচ্ছে এবং মুকেশের জিভ বাদ যাচ্ছে। তো এই ব্যাপারে ভারত সরকারের যারা কর্তা ব্যক্তি, তাদের সাথে আমার অনেকবার ইন্টারঅ্যাক্ট করার সুযোগ হয়েছে, কারণ ভারতবর্ষের যেটা ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং প্রোগ্রাম চলে তাতে যে ন্যাশনাল কমিটি আছে তাতে আমি আছি এবং মাঝে মধ্যে প্ল্যানিং কমিশনে আমাকে যেতে হয়। তো আমি ওদের বারে বারে বলেছি যে আপনাদের মডেলটা ভুল। তা ওরা বারে বারে আমাকে বলে যে না না ডাক্তারবাবু, मॉडल डॉक्टर साहब ये ठीक है। আমি नहीं, आपका मॉडल भूल है। क्यों भूल है? कि আপনি সমাজকে বার্তা দিচ্ছেন এত বড় একটা ফাঙ্গেটিং জিনিস ক্যান্সার। আপনার বলা উচিত ছিল যে আপনি যখন কুলকুচি করছেন, দাঁত মারছেন, সেই সময় একটা ছোট্ট সাদা স্পট মুখের মধ্যে যেটা আপনি আবিষ্কার করলেন, যেটাতে কোনো যন্ত্রণা নেই, ব্যথা নেই, সেটা ক্যান্সার হতে পারে। অর্থাৎ আপনি মানুষের ভিশনটাকে এমন একটা জায়গায় সেট করছেন যেখানে মানুষ ধরে নিচ্ছে যে ফাঙ্গেশন মানে ক্যান্সার। অর্থাৎ আজ পর্যন্ত মেরে বা ভয় পাইয়ে কিন্তু কাউকে ডায়াগনোসিস করানো যায় না। তো সেই কারণে সমাজকে আমাদের বার্তা দিতে হবে যে কি কি দেখে চিনবেন। তো পুরুষরা কি কি দেখে দেখবেন, ওই বললাম দাঁত মাজতে মাজতে ছোট একটা সাদা স্পট, ব্যথা নেই, যন্ত্রণা নেই, আপনি ডাক্তারের কাছে গেলেন, আমি আপনাকে হলফ করে বলতে পারি যে 99% ইট ইজ কিউরেবল, মানে এর থেকে মৃত্যু হওয়াটা অস্বাভাবিক। একজন ভদ্রলোক এরকম দাড়ি কমা থেকে ঢোকের দিকে গলায় একটা ছোট্ট দেখতেন একটা ঢিলের মতো উঠলো, একটা আল্ট্রাসাউন্ড করলেন, একটা এফএনসি করলেন, থাইরয়েড ক্যান্সার। আমি ধরে নিন কিছু না হলো হয়তো 1,500 থাইরয়েড ক্যান্সার অপারেশন করছি, কাউকে আমি মারা যেতে দেখিনি। আবার একটা পুরুষ যে বিশ্বাস করে না যে তার স্তন ক্যান্সার হতে পারে, অর্থাৎ হঠাৎ তেল মাখতে গিয়ে নিপুলের তলায় একটা ছোট্ট গাঁটের মতো পেল, সেই জন্য বিশ্বাস করে এটা ক্যান্সার হতে পারে, সেই জন্য সে বাড়িতে বসে রইল। বসে সে যখন ডাক্তারের কাছে গেল তখন এটা ফাঙ্গেট করে গেছে। ক্যান্সার রোগটাকে দোষ দিয়ে লাভ নেই। সে যদি জানতো যে একটা ছোট্ট নডুল ক্যান্সার হতে পারে, সে যদি ডাক্তারের কাছে যেত, আবারও বলছি মৃত্যুর কোনো কারণই নেই। আবার কি হয়, ধরুন একজনের খিদে নেই, চিরকাল প্রচুর খেতেন, লাস্ট 1 মাস দেখছে খাওয়ার একদম ইচ্ছে নেই, হঠাৎ দেখছে যে পায়খানাটা যেরকম করতেন সেরকম যেন হঠাৎ একটা কনস্টিপেশন হয়েছে, হঠাৎ একটা ডায়রিয়া হয়েছে, এগুলো গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ক্যান্সারের সাইন হতে পারে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট সাইন যেটা গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ক্যান্সারের ক্ষেত্রে হয়, সেটা হচ্ছে আনএক্সপ্লেইনড একটা উইকনেস, মানে হঠাৎ এমন একটা দুর্বলতা যেটা আপনি এক্সপ্লেনই করতে পারছেন না। অর্থাৎ আপনি এখানে বসে আছেন, আপনাকে একজন বলছে এখানে গোল্ডেন সিটিতে কি একটা হোটেল আছে, ওখানে খেতে যেতে হবে, আপনার মনেই হচ্ছে না এখান থেকে অতটা অব্দি যাই। এই যে লস অফ অ্যাপাথি, অ্যাসথেনিয়া, উইকনেস, এইটা ক্যান্সারের প্রাথমিক সাইন। তাহলে আমরা মূলত দেখলাম যে এই ব্যক্তি আমি ক্যান্সার চিনব, এবং চেনার রাস্তাটা বা মাধ্যমটা কখনোই সিগারেটের প্যাকেট এত বড় একটা ফাঙ্গেটিং মাস হতে পারে না। এরপরে আমি স্টাডিতে আসি যে কেন ক্যান্সারের ডায়াগনোসিস ডিলে হয়। খুব সহজভাবে এটার উপরে আমাদের কাজ আছে, এবং যেটা বলছিলেন নন্দিনী দেবী, আমার ওয়াইফ অগ্নিমিতার কথা বলছেন, ওদের একটা ব্রেস্ট ক্যান্সার অর্গানাইজেশন সার্ভাইভার, এই নিয়ে এক্সটেন্সিভ স্টাডি হয়েছে এবং এটা ইন্টারন্যাশনালি পাবলিশড দিস।
সেটা হচ্ছে আমরা সহজভাবে যেটা ভাবি যে ভারতবর্ষে ক্যান্সার কেন দিলে হয়, সহজ উত্তর অশিক্ষা এবং দারিদ্র। এর যে ভ্রান্ত ধারণা হতেই পারে না। অশিক্ষা এবং দারিদ্র্যের জন্য ক্যান্সার ডায়াগনোসিসের ডিলে হয় না। অর্থাৎ প্রবাবিলিটির হিসেবে আপনি দাঁত মাজতে গিয়ে একটা মুখের মধ্যে ছোট স্পট দেখার সম্ভাবনা আপনার যা, যে লোকটা ঠেলা চালায় তারও ইকুয়াল সম্ভাবনা ওটাকে ডিসকভার করার। একজন ব্যক্তি হঠাৎ করে খিদে চলে যাওয়াটা, ঠেলাওয়ালারও খিদে চলে যাবে, মুকেশ আম্বানিরও খিদে চলে যাবে। এটা তো হতে পারে না যে দারিদ্র্যের জন্য সে খিদে চলে গেছে সে বুঝতে পারছে না, বা এটার জন্য স্কুলে পড়াতে হবে যে আপনার খিদে কি করে চিনবে, সেটা আমার দরকার নেই তো। অর্থাৎ মানুষ অসুস্থ হলে মানুষ বুঝতে পারে। এবং আমরা এসএসকেএম হসপিটালে প্রচুর পেশেন্ট পাই যারা গ্রাম থেকে গঞ্জ থেকে আসছে, মানে প্রত্যন্ত সুন্দরবন থেকে আসছে, এইটুকু একটা নুড়ি পথরের ক্যান্সার ব্রেস্টের মধ্যে নেই। তাহলে সে কি করে এলো? তাকে তো কেউ শিক্ষিত করেনি, কিন্তু সে ওটা নোটিস করেছে। আপনিও যেরকম নোটিস করেন, ও সেরকম নোটিস করে। অসুবিধাটা হয় এর পরের ধাপে। কিসে অসুবিধা হয় না, আপনার হাতে যে ভদ্রলোক বা ভদ্রমহিলা আমার স্ট্রিটে বা সাদান অ্যাভিনিউতে থাকে, তার হাতে একটা ক্যাফেটেরিয়া চয়েস আছে, আমি কার কাছে যাব। তো আপনি ভাবতে পারেন যে আচ্ছা অমুককে ফোন করলো, সে একটা কাজে রয়েছে, আচ্ছা আপনি ওখানে একটা ডেন্টাল ক্লিনিক আছে ওখানে চলে যান। আরেকজন বলতে পারে কাছাকাছি এনআরএস মেডিকেল কাজে চলে যান, বলতে পারে বেলুন নার্সিংহোমে চলে যান, বা যিনি স্পন্সর করছেন সুবোধ মিত্র ক্যান্সার সেন্টারে চলে যান, আপনি বলতে পারেন। কিন্তু যে কুলতলি গ্রামে থাকে তার কাছে অপশান নেই। সে কি করে, সে কাছাকাছির মধ্যে হাই প্রবাবিলিটি একটা কোয়াকের কাছে গিয়ে পৌঁছবে। কোয়াক তাকে বলে যে খিদে না থাকলে প্যানফর্টি খেতে হয়, এবং সে 1 মাস 1.5 মাস 2 মাস 6 মাস ধরে প্যানফর্টি খেতে থাকে। তারপরে একদিন তার খাওয়া বন্ধ হয়ে যায়, রক্ত বমি হয়, তখন তাকে কোয়াক বলে এই চিকিৎসাটা এখানে হবে না, এখান থেকে বাবু এমআর বাবুলে চলে যাও। তখন এন্ডোস্কোপি হওয়ার পরে ডিটেক্টেড হয় তার একটা গ্যাস্ট্রিক ক্যান্সার আছে। পুরো জার্নিটার মধ্যে আপনি দেখবেন ignorance of the healthcare is far more important than the ignorance of the person. সুতরাং যেটা প্রয়োজন সেটা হচ্ছে প্রান্তিক মানুষের কাছে সচেতনতার আর্লি সাইন, এবং সেই জায়গায় আমি বলছি প্রান্তিক অপ্রান্তিক হয় না। সাদান অ্যাভিনিউয়ের মানুষটি ততটাই মূর্খ যতটি কুলতলি গ্রামের মানুষটি ততটাই মূর্খ। আর নেক্সট স্টেপে ডিফারেন্সটা হয়ে যায় যে গ্রামের মানুষকে ডিলে হয় কারণ তার কাছে প্রপার হেলথ কেয়ারের সাথে কন্ট্যাক্ট হচ্ছে না। আর শহরের মানুষ ভুল করে ঠিক করে 3টে ডাক্তার ঘুরতে ঘুরতে একটা ডাক্তারের কাছে পৌঁছে যায়, তার চিকিৎসাটা তাড়াতাড়ি হয়। সুতরাং কোনো জায়গায় আপনি দারিদ্র্যকে দোষ দিতে পারবেন না, অশিক্ষাকে দোষ দিতে পারবেন না। অর্থাৎ আপনার ম্যালেরিয়াতে যদি কাঁপুনি দিয়ে জ্বর হয়, তাহলে গ্রামের মানুষের ম্যালেরিয়াতে কাঁপুনি দিয়েই জ্বর হয়, তার সাথে অশিক্ষার কোনো যোগ নেই। এবার পরবর্তী স্টেজে আসি যে ট্রিটমেন্টের ক্ষেত্রে কি ঘটেছে। আমি ট্রিটমেন্টের ক্ষেত্রে প্রায় অনেকটা হলেও ডক্টর সেনের সাথে একমত নই। মানে আমি ছাত্র অবস্থায় ব্রেস্ট ক্যান্সার দেখেছি বা কোলন ক্যান্সার দেখেছি, আমরা বলে দিয়েছি যে দেখুন কিছু তো করা যাবে না। গত 5 বছরে আমি দেখেছি আমার কাছে এই মুহূর্তে কিছু না হলেও 40 থেকে 50টা পেশেন্টের ডেটাবেস আছে, যার ফোন নাম্বার আপনাকে আমি দিতে পারি, যাদের লাঙে অন্তত কিছু না হলে 20টা স্পট আছে। তারা মাসে মাসে একটা করে কেমোথেরাপি নেন এবং 5 থেকে 6 বছর নর্মাল লাইফ লিড করছে। তো কি করে ঘটলো? মানে এটা ভাবলে চলবে না যে একমাত্র এই মোবাইল ফোনেই অ্যাডভান্সমেন্টটা হয়েছে, আর যারা ডাক্তারি রিসার্চ করছে তারা সবাই ঘরে বসেছিল আর মোবাইল ফোনে হোয়াটসঅ্যাপে মেসেজ করছিল, তা নয়। এখানে যা ঘটেছে তার 15 টাইমস রেভলিউশন চিকিৎসা শাস্ত্রে ঘটেছে। এবং সবচেয়ে বড় যে অ্যাডভান্সমেন্টটা ঘটেছে, আমরা তো গোদা করে বলি ক্যান্সারের ওষুধ, ক্যান্সারের ওষুধের মধ্যে যুগান্তকারী আবিষ্কার হচ্ছে মলিকুলার টার্গেটেড থেরাপি।
এবার কোন দিকে ক্যান্সারের চিকিৎসাটা মুভ করেছে। আমরা যখন হাউস স্টাফ ছিলাম তখন আমার বস অপারেশন করতো এবং তার পাশে এরকম 8 জন ডাক্তার দাঁড়িয়ে আছে, একজন হাত ধরে আছে, একজন পা ধরে আছে, একজন ছুরি এগিয়ে দিচ্ছে। দেখে কিন্তু উত্তম কুমারের সিনেমাতে স্ক্যালপেল প্লিজ বলে সিস্টার এগিয়ে দিচ্ছে, ওই কোনার দিকে আমরা দাঁড়িয়ে আছি, দেখতেই পাচ্ছি না। তখন বলা হতো বিগ সার্জেন্স মেক বিগ ইনসিশন। এখন ইট ইজ অ্যান এরা অফ কনজারভেশন, অর্থাৎ ব্রেস্ট ক্যান্সারে আমার ছাত্রদের আমি বলি, যদি একটা ব্রেস্ট মহিলার বাচ্চা কি পুরুষের কোনো একটা পেশেন্টের পুরুষের যৌনাঙ্গ যদি বাদ দিতে হয়, তাহলে ইট ইজ ইয়োর ফেলিউর। এত কোনো অপশান আছে যে অর্গান প্রিজার্ভেশনের, অর্গান বাদ দেওয়ার আগে আই হ্যাভ টু জাস্টিফাই কেন আমি অর্গান বাদ দিচ্ছি। আমি যদি একজনের জিভ বাদ দিই তার জিভ করে দেবো, আমি তার চোয়াল বাদ দিই তার চোয়াল করে দেবো, যদি তার পেনিস বাদ দিই তাহলে পেনিসে বড় ক্যান্সার হয়ে থাকে, কেমোথেরাপি দিয়ে ছোট করে শুধু লিমিটেড এরিয়া অফ পেনিস বাদ দেবো। যদি আমাকে পুরোটা বাদ দিতে হয় তাহলে এসএসকেএম শুরু করছে বেনাইন ট্রান্সপ্লান্টেশন প্রোগ্রাম ইজ অলরেডি রেডি, বেনাইন ট্রান্সপ্লান্টেশনও করে দেওয়া সম্ভব। সুতরাং ইট ইজ আ এরা যেখানে আপনি অর্গান প্রিজার্ভ করছেন এবং অর্গান রিপ্লেস করছেন। It is a right of every individual to preserve the organ and to replace the organ if you are losing it. So সার্জারিতে এটা এই ডিরেকশনে চলে গেছে। কেমোথেরাপি কি রকম না, কেমোথেরাপি হচ্ছে খুব প্রাগৈতিহাসিক চিকিৎসা। কেন প্রাগৈতিহাসিক? অর্থাৎ যখন আমেরিকা দেখলো যে জাপানকে যুদ্ধে ঠেকানো যাচ্ছে না, সে হিরোশিমা নাগাসাকিতে দুটো অ্যাটম বোম ফেলল। অর্থাৎ আপনি জাপানের আর্মিকে মারলেন, সঙ্গে অনেক সাধারণ মানুষকে মেরে দিলেন। কেমোথেরাপি হচ্ছে একটা নন স্পেসিফিক ট্রিটমেন্ট। আপনি 2 লক্ষ ক্যান্সার সেলকে মারতে গিয়ে 2 লক্ষ কোটি নর্মাল সেলকে মেরে দিচ্ছেন। এখন নতুন থেরাপি কি মলিকিউলার টার্গেট। মলিকিউলার টার্গেট কি সহজ করে বোঝাই, তাহলে আপনি বুঝতে পারবেন কেন ইট ইজ আ হিউজ সাকসেস ইন ক্যান্সার মেডিসিন। মলিকুলার টার্গেটেড থেরাপি কি? ধরুন আপনি ভাবছেন যে মানে আপনার সহজ রাস্তা ছিল ওসামা বিন লাদেনকে মারতে গেলে অ্যাটমাবাদে একটা অ্যাটম বোম ফেলে দেয়, তাতে ওসামা বিন লাদেন মরে যেত, ওই এরিয়ার সব লোক মরে যেত, কিন্তু মারেনি। কি টেকনিক করেছে? ওই ঘরটা লোকেট করেছে, আগে নেভিগেশন যে ঘরটা লোকেটেড হয়েছে সেই ঘরটার মধ্যে সিলস দিয়েছে, ঠিক ওই ঘরটার মধ্যে ঢুকেছে, অন্ধকারের মধ্যে নাইট ভিশন ক্যামেরা দিয়ে ঠিক ওইখানে মেরেছে, ঘরের বাইরে দেয়ালেও আঁচড় হয়নি। অর্থাৎ এখন যে আধুনিক যুদ্ধে আপনি বলবেন অ্যাটম বোম কেন, কারণ অ্যাটম বোম প্রয়োজন নেই। তো আপনি একটা ড্রোনের গায়ে সেটাকে নেভিগেশন লাগিয়ে আপনি দিল্লি থেকে ছাড়লে ওটা গিয়ে টার্গেটেড ওয়েতে দুবাইয়ের ওই হোটেলের 8 তলাটাই ভাঙবে, উপরের তলাটা ভাঙবে না, তলার তলাটা ভাঙবে না। দ্যাট ইজ টার্গেটেড ওয়ারফেয়ার। সো টার্গেটেড থেরাপি ক্যান্সারের মানে হচ্ছে আপনি কোষটা মলিকিউলটাকে বা জিনটাকে আইডেন্টিফাই করলেন, সেই জিনের এগেইনস্টে একটা ড্রোন তৈরি করলেন, তার গায়ে একটা অ্যান্টি ক্যান্সার জিনিসকে ট্যাগ করে দিলেন, ওটা বডিতে গেল, শুধুমাত্র যে কোনো ক্যান্সার সেল আছে সেগুলোকেই ধ্বংস করলো, আশেপাশের কোনো সেলকে ধ্বংস করলো না। সাইড এফেক্ট একটা অ্যান্টিবায়োটিকে যা সাইড এফেক্টটা তাই হবে, এর বাইরে কোনো সাইড এফেক্ট হবে না। অর্থাৎ এটাই আধুনিক চিকিৎসা। সেই কারণেই আমার এতগুলো পেশেন্ট তারা 6 বছর 7 বছর এক্সটেন্সিভ মেটাস্টাসিস নিয়ে নর্মাল লাইফ লিড করছে। আমার একজন পেশেন্ট আজকে সে একটা ক্যান্সার অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছে সোনাগাছিতে, তার আজকে কেমোথেরাপি ছিল, বলেছে ডাক্তারকে ফোন করে না কেমোথেরাপিটা আগামীকাল নেব। আজকে ক্যান্সার অ্যাওয়ারনেস করে কাল সকালে ভর্তি হচ্ছে। শি হ্যাজ এক্সটেন্সিভ লাং মেটস এবং এটা তার 1.5 বছর ধরে আছে। তো মেটাস্ট্যাটিক ব্রেস্ট ক্যান্সারকে আমরা রিডিফাইন করছি ক্রনিক ডিজিজ বা ডায়ালিসিসের মতো, ওটাও চলবে, লাইফও চলবে। সুতরাং সর্বশেষে একদম লাস্টে যখন এসে আমি যদি একটা কথা বলি, আজকে যদি আনন্দ আবার জন্মাতো এবং আনন্দের ওই অসুখটা করতো, আমি এটা কুইজ হিসেবে বললে আপনারা সবাই বলবেন একটা অসুখ করেছিল লিম্ফোসার্কোমা অফ দি ইন্টেস্টিনস। লিম্ফোসার্কোমা অফ ইন্টেস্টিন মানে লিম্ফোমা অফ দ্য ইন্টেস্টিন।
1971 সালে লিম্ফোসার্কোমা অফ ইন্টেস্টিনে কোনো মলিকুলার টার্গেটেড থেরাপি ছিল না। লিম্ফোসার্কোমা অফ ইন্টেস্টিনের ক্ষেত্রে সেই যুগে কোনো কেমোথেরাপি কাজ করতো না, পুরো ট্রিটমেন্টটাই ছিল প্যালিয়েটিভ। যদি অবস্ট্রাকশন হয় তাহলে কেটে একটু ইন্টেস্টিন বাদ দিত। আজকের যুগে লিম্ফোসার্কোমা অফ ইন্টেস্টিনের অপর নাম হচ্ছে লিম্ফোমা অফ দ্য ইন্টেস্টিন। রিটুক্সিমাব বলে একটা ওষুধকে যদি আপনি ব্যবহার করেন তাহলে ইট মেল্টস লাইক আ ক্যান্ডি, অপারেশনের প্রয়োজন হয় না, এবং দ্য কিওর রেট ইজ বিটুইন 80 to 90%। তাহলে আজকের যুগে হলে আমি নিশ্চিত ভাস্কর ব্যানার্জিকে কত চিৎকার করতে হতো না, সে বলতো আপনি মাসে মাসে এসে কেমোথেরাপিটা নিয়ে যাবেন বা মলিকুলার টার্গেটেড থেরাপি নিয়ে আসবেন, আপনার অপারেশনের দরকার নেই, কেমোথেরাপির দরকার নেই, আপনার মাথার চুলও পড়বে না, আপনি নর্মাল লাইফ লিড করবেন। ধন্যবাদ। হ্যাঁ, নিশ্চয়ই। আপনি শুরুটা করেছিলেন সিম্প্যাথি আর এমপ্যাথির কথা বলে, তো ও ধরুন ডাক্তার বন্ধুদের কাছে যদি এটা ট্রান্সফার করা হয় টুয়ার্ডস দ্য পেশেন্ট, তাহলে পেশেন্টদের কাছে কি প্লাসিবো এফেক্ট হিসাবে কিছুটা রিভিশন আসতে পারে? ডেফিনেটলি। মানে এটা একটা আর্ট। এটা এখন বিদেশের পরীক্ষাতে আমি রয়্যাল কলেজে 14 বছর পরীক্ষা নিচ্ছি, ইট ইজ পার্ট অফ দ্য এক্সাম। মানে আপনাকে এটা পাস না করতে পারলে আপনাকে এমআরসিএস বা এফআরসিএস ডিগ্রি দেবেন। তো টেকনিকটা হচ্ছে আপনাকে মিথ্যে বললে চলবে না। তার কারণ হচ্ছে ধরুন লোকে এই প্রশ্নটা করে ক্যান্সারের ডায়াগনোসিস বলা উচিত কি উচিত না, এটা ফার্স্ট কোয়েশ্চেন। ধরুন একজনের ক্যান্সার হয়েছে, অত্যন্ত শিক্ষিত ব্যক্তি, সে সিটি স্ক্যান রিপোর্ট করবে, সে বায়োপসি রিপোর্ট করবে, আপনি তাকে বলছেন ক্যান্সার হয়নি, সে তো মূর্খ নয়, সে ওটা পড়বে, তারপর গুগলে দেখবে, সে জেনে যাবে। এবং গুগলে কি হয় যে শুধুমাত্র খারাপ লোকগুলোই লেখে, যারা ভালো হয়েছে তারা লেখেন আমি ভালো হয়েছি, যারা মারা গেছে বা খুব খারাপ অবস্থা তারাই ব্লগ করে। সুতরাং স্টেপ 1 আপনাকে বলতে হবে যে দেখুন, মানে আমি আপনাকে একটা ছোট এক্সাম্পল দিই কিভাবে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ হয়। এটা আমি আমার ছাত্রদের শিখিয়েছি। এই এক্সপিরিয়েন্সটা আমার 2004-05 সালে ম্যানচেস্টার, তখন আমি একটা ফেলোশিপ করছি। তো একজন পেশেন্ট এসছে, একজন ডাক্তারের কাছে গেছে, তার একটা বায়োপসি হয়েছে, বায়োপসিতে ক্যান্সার ডায়াগনোসিস এসেছে। তো ওদের দেশে তো বলবেই, মানে যাই হোক এটা বলবে। তো এরকম বায়োপসি রিপোর্টটা নিয়ে তাকে বলছে যে আপনার যে রিপোর্টটা এসছে অতটা ভালো নয়, মার্ক এভরি ওয়ার্ড আই এম ইউজিং, আপনার রিপোর্টটা ভালো নয়। খুব ক্যাজুয়ালি ডাক্তাররা বলে রোগটা ভালো নয়। ইউ এভরি ওয়ার্ড দ্যাট ইউ আর ইউজিং ইউ আর অ্যাটাচিং আ ট্যাবু উইথ দ্য ডিজিজ। বলছে আপনার রোগটা ভালো নয়। ভদ্রমহিলা হাউ হাউ করে কাঁদছে, কাঁদতে কাঁদতে বলছে এবার আপনি পাশের ঘরে চলে যান, লাঞ্চের পরে সার্জেন থাকবে, তো উনি আপনার সাথে কথা বলবেন। এবার হয়ে যাওয়ার পরে পেশেন্ট বেরিয়ে যাওয়ার পরে ওদের দেশের নার্সরা খুব স্ট্রং হয়, তারা বলছে যে দেখুন আপনি এরকম বলে দিলেন রোগটা ভালো নয়, এরকম ভাবে কথা হয় না। তখন বলছে আমার অত দায় নেই, আপনি সার্জেনের কাছে যান। চলে যাওয়ার পরে নার্স আমাকে বললো তুমি যদি কিছু শিখতে চাও বিকেলবেলা ওখানে মিস্টার বার্ন বসো, তুমি মিস্টার বার্নের এতে যাও। আমি মিস্টার বার্নের কাছে সেম পেশেন্ট ঢুকেছে, আবার হাতে লোকটার বায়োপসি রিপোর্ট, ভদ্রমহিলার সামনে কাঁদছেন, ভদ্রলোক পড়ছেন, পড়ে বলছেন আপনার জন্য একটা ভালো খবর আছে, we have detected a cancer and treating you will be like vaccinating you. তো আপনি কথাটা কিভাবে বলছেন, কতটা ট্যাবু অ্যাড করছেন। অনেক সময় সিচুয়েশনের গ্র্যাভিটি বোঝাতে আমরা কঠিন টার্ম ইউজ করি। আপনাকে 5 মিনিট কথা বলতে হবে সিচুয়েশনের গ্র্যাভিটি বোঝাতে, কিন্তু এটা খারাপ লোক করলে সে আরো দৌড়ে গিয়ে চিকিৎসাটা করে নেবে তা কিন্তু নয়। আপনি হিউম্যান সাইকোলজি, আপনার সামনের যে লোকটা বসে আছে তার সাইকোলজিটা যতক্ষণ না বুঝছেন, আপনি ডাক্তার কেন কোনো প্রফেশনাল। আপনি যে বললেন যে মলিকুলার টার্গেটেড থেরাপি, ধরুন যেখানে মলিকুলার স্ট্রাকচারের যদি কোনো ডিফর্মেশন হয়
তাহলে যে থেরাপিটা হচ্ছে সেটা কি স্ট্রাকচারাল কোনো নতুন করা হচ্ছে না ওই ইটসেলফ ওকে মেরে দেওয়া হচ্ছে? না, দেখুন এই মুহূর্তে যেটা প্রমাণিত পৃথিবীতে সবই জিনের অসুখ। কিছু কিছু জিন আমরা জানি, কিছু কিছু জিন আমরা চিনি না। ক্যান্সার ইজ 100% জেনেটিক। জেনেটিক শব্দটার এই নয় যে ফ্যামিলিতে রান করে, বাট ইট ইস আ জেনেটিক অ্যাক্সিডেন্ট। আমি আজকে দাঁড়িয়ে আছি কথা বলতে বলতে, আজকে 4 ফেব্রুয়ারি আমার হয়তো দেখা গেল লাঙে ক্রোমোজোমে একটা জেনেটিক চেঞ্জ হয়েছে, আমি একটা জিন চেঞ্জ নিয়ে ঘুরে বেড়াচ্ছি। আজ থেকে দেখা গেল 2025-এ আরেকটা জিন মিউটেটেড হলো, পেয়ার জিন নষ্ট হয়ে গেল, আমার 2025-এ কাজতে শুরু করলাম, দেখা গেল লাং ক্যান্সার। ইটস জাস্ট আ জেনেটিক অ্যাক্সিডেন্ট। এবার যেই মাত্র কোষে এই জেনেটিক অ্যাক্সিডেন্টটা ঘটলো, সঙ্গে সঙ্গে কোষের মাথায় কিছু কিছু মলিকিউল এক্সপ্রেস করতে তৈরি করে অ্যাজ মার্কার। যেরকম ধরুন কোভিডের একটা স্পাইক প্রোটিন আছে, সেরকম দে এক্সপ্রেস সার্টেন মার্কারস অন দ্য সারফেস অফ দ্য সেল। এইগুলোই হচ্ছে টার্গেট। বিভিন্ন ক্যান্সারের বিভিন্ন টার্গেট হয়, সেই টার্গেটগুলোর এগেনস্টে অ্যান্টি টার্গেট তৈরি করা হয়। সেইগুলো গেলে যেরকম স্পাইক প্রোটিনের এগেনস্টে যদি অ্যান্টি মনোক্লোনাল অ্যান্টিবডি তৈরি হয়েছে, কিন্তু সেটা এই যুদ্ধকালীন ব্যস্ততার মধ্যে ওটা করে হওয়া ওঠেনি, কিন্তু 3-4টে ট্রায়াল আছে যেখানে অ্যান্টি স্পাইক প্রোটিন অ্যান্টিবডি তৈরি করা হয়েছে, যেমন প্লাজমা থেরাপি। প্লাজমা থেরাপি ইজ আ ভেরি ভেগ ওয়ে, বাট ইট ইজ আ টার্গেটেড থেরাপি। সুতরাং ওই মলিকিউলের মাথায় যে গ্রোথ ফ্যাক্টরটা এক্সপ্রেস করছে, তার এগেনস্টে যে মলিকিউলটা তৈরি করা হয় তাকেই বলা হয় টার্গেটেড থেরাপি। সে স্পেসিফিক্যালি ওপরের কোষের সারফেস রিসেপ্টরটাকে ধ্বংস করবে, সুতরাং ওই কোষটাই নষ্ট হবে, আশেপাশে যে কোষের ওই এক্সপ্রেশন নেই সেগুলো আনএফেক্টেড থাকবে। ঠিক আছে?